খাদের ধারে রেলিং তোমার টানে, আমার সামনে কৈশোর টেনে আনে। ভোরের কুয়াশা, খেলনার রেলগাড়ি, পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাড়ি। চলো অঞ্জন ছুটিতে দার্জিলিংয়ে, টেলিগ্রাফের তারেই নাচুক ফিঙে। ছেলেবেলা তার ছন্দেই একাকার, চলো অঞ্জন গিটারটা দরকার। অঞ্জন দত্তের লেখা এই লাইনগুলোর রেলেভেন্স কিন্তু দার্জিলিং না গেলে একেবারেই বোঝা যাবে না। আর সেই রেলেভেন্স খুঁজতেই আমরাও বেরিয়ে পড়েছিলাম আমাদের অতি প্রিয় দার্জিলিং ভ্রমণে। দার্জিলিং ভ্রমণের এটা আমাদের চতুর্থ পর্ব। আজ আপনাদের নিয়ে যাব দার্জিলিংয়ের লোকাল সাইট সিইংয়ে। বলবো এখানে এলে কোন কোন জায়গাগুলো একেবারেই মিস করা যাবে না। তাহলে দেরি না করে চটপট আমার সঙ্গে বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে। হ্যালো আর গুড মর্নিং, আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেল হিলস মিট প্লেন্সে। আর আমি আদিত্য। আজকে হচ্ছে দার্জিলিংয়ের আরেকটা পর্ব, দার্জিলিং ডে 4। আর আজকে আমরা এসছি হচ্ছে মহাকাল মন্দিরে। পেছনে আমার গেট রয়েছে। মহাকাল মন্দির হচ্ছে দার্জিলিংয়ের যে চৌরাস্তা, মানে মল এরিয়াটা, সেখানের থেকে খুব কাছে। মানে আপনি যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন মহাকাল মন্দিরে যাব, তারা দেখিয়ে দেবেন। খুব জাগ্রত এবং খুব বড় এবং খুব সুন্দর। তো চলুন ভেতরে যাওয়া যাক আর আপনাদের ভেতরটা ভালো করে ঘুরিয়ে দেখাই। অনেকটা সিঁড়ি বেয়ে কিন্তু আপনাদের উঠতে হবে। আর পাশে দেখুন ভিউ, ওখানে দেখা যাচ্ছে ভানু ভবন। আর এটা হচ্ছে জিমখানার যে লন টেনিস গ্রাউন্ড, সেটা ভীষণ সুন্দর কিন্তু। মানে এখান থেকে ভিউটাও কিন্তু অপূর্ব। অ্যাকচুয়ালি দার্জিলিং জায়গাটা হচ্ছে যেখান থেকেই আপনি তাকাবেন না কেন, ভিউ কিন্তু অপূর্ব পাবেন। দার্জিলিং যখনই আসি তখনই একবার হলেও অন্তত এই মহাকাল মন্দিরে কিন্তু আমি চেষ্টা করি ঘুরে যাওয়ার। আর আরেকটা জিনিস বলে রাখি, মহাকাল মন্দিরের এই প্রেমিসেসে কিন্তু প্রচুর বাঁদর রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, আপনারা যখনই আসবেন হাতে যদি কোনো এক্সপেন্সিভ বিলঙ্গিংস থাকে বা কোনো খাবার দাবার যাই থাকুক না কেন, একটু সাবধানে রাখবেন। কারণ প্রচণ্ড আশেপাশে কিন্তু বাঁদর, মানে ফট করে হাত থেকে কিন্তু নিয়ে নিতে পারে। আর এমনিতে তাদেরকে আপনি যদি উত্ত্যক্ত না করেন, তাহলে আপনাকেও সেরকম কিছু ওরা করবে না। আপনারা যখন আসবেন তখন এখানে কিন্তু আপনাদের জুতো রেখে দিতে পারেন। আর জুতো রেখে পাশে ওই যে বেসিন রয়েছে, ওই বেসিনে হাত ধুয়ে আপনি মন্দির দর্শন করতে যেতে পারেন। মানে মিষ্টি, ফুল, যা কিছু সেগুলো সংগ্রহ করে আপনারা মানে প্রসাদের জন্য আর কি নিতে পারেন। এই মহাকাল মন্দিরের মূল ভগবান হলেন শিব ঠাকুর। মন্দিরটি 1782 সালে লামা দোরজে রিনজিং নির্মাণ করেন এবং এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে তৈরি। মূল মন্দিরের অভ্যন্তরে 3টি সোনার প্রলেপ দিয়ে শিবলিঙ্গ রয়েছে, যা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতিনিধিত্ব করে। এর পাশেই একটি বুদ্ধের মূর্তিও রয়েছে। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে আরও অনেক ছোট মন্দির এবং দেবী কালী, দুর্গা, সাতকন্যা ভগবতী দেবী, গণেশ, কৃষ্ণ, রাম, শিরডি সাই বাবা, হনুমানজি, দেবী পার্বতী, রাধা এবং অন্যান্য দেবদেবীদের মন্দিরও রয়েছে। এই মন্দির প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
মন্দির দর্শন করে এবার আমরা নিচে মানে বেরিয়ে যাচ্ছি। যেখান দিয়ে ঢুকলাম, আমরা তো গাড়ি করে এসেছিলাম আজকে অ্যাকচুয়ালি। আর তো গাড়ি করে উঠলো হচ্ছে ওই জিমখানার পাশ দিয়ে, ওখান দিয়ে গাড়িটা উঠলো। তো ওখানেই গাড়িটা পার্কিং করা হলো, আর তারপর আমরা একটুখানি সিঁড়ি পায়ে হেঁটে উঠে পড়লাম। কিন্তু ফেরার সময় কিন্তু আমরা পায়ে হেঁটেই এখন ফিরবো, আর এখন গাড়ি নেওয়া হয়নি, গাড়ি শুধু ড্রপ ছিল। তো এই যে বেরোনোর যে জায়গাটা, সেটা হচ্ছে একদম যে মল এরিয়াটা, মেন মল এরিয়াটা, তার যে ব্যাক মল পোর্শনটা, ওখান দিয়ে ডাইরেক্টলি। তো ওখান দিয়ে বেরিয়ে এবার আমরা মলের দিকে যাচ্ছি। যখনই দার্জিলিংয়ে আসবেন চেষ্টা করবেন একদিন হলেও কিন্তু সময় বার করে মহাকাল মন্দিরটা দর্শন করে যেতে। যদিও এবারের দার্জিলিং ট্রিপে আমাদের হয়তো টয় ট্রেনটা চড়া হবে না, কিন্তু তাই বলে কি আপনাদেরকে দেখাবো না? আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। তাই জন্যই আমরা দার্জিলিং স্টেশনে যাচ্ছি, যে ওখান থেকে কটায় টয় ট্রেন ছাড়ে এবং কোথায় কোথায় যায়, আর তাদের মানে সেই প্যাকেজগুলোর রেট কত, সেই ইনফরমেশনটা আপনাদের দেওয়ার জন্য আমরা এখন মহাকাল মন্দির থেকে বেরিয়ে দার্জিলিং স্টেশনে যাচ্ছি। তো এই যে আমার পেছনে দার্জিলিং স্টেশন। এবার চলুন আপনাদের একবার প্যাকেজগুলো দেখাই, কটায় টয় ট্রেন ছাড়ে এবং তাদের মানে প্যাকেজ সিস্টেম কত করে পড়ে আর কি। আচ্ছা, ভেতরে যাওয়ার আগে স্টেশন থেকে কিন্তু এই অপূর্ব ভিউটা কিন্তু একবার দেখবেন। দার্জিলিং স্টেশনটার ভেতরটা কিন্তু এরকম দেখতে। তো আপনারা যখন টয় ট্রেনের টিকিট কাটতে আসবেন, রিজার্ভেশন করতে আসবেন, তখন এই সোজাসুজি যে কাউন্টারটা, এখান থেকে আপনাদের টিকিটটা বুক করতে হবে। আর রিজার্ভেশনের টাইম হচ্ছে কিন্তু সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। আচ্ছা, আপনারা এই টাইমগুলো আর তার রেসপেক্টিভ যে দামগুলো, সেগুলো কিন্তু নোট ডাউন করে নেবেন। যেমন এখানে স্টিম ইঞ্জিনের দাম রয়েছে, ডিজেলের দাম রয়েছে, মানে যদি পার হেড টিকিট কত করে পড়বে সেটার একটা এখানে লিস্ট দেওয়া রয়েছে। আর কটায় ছাড়ে বা কটায় অ্যারাইভেল, সেগুলোও এখান থেকে আপনারা পেয়ে যাবেন। প্ল্যাটফর্মে কিন্তু অনেক জিনিসপত্রের দোকানও রয়েছে, অনেক সোয়েটার ফেটারের যেমন জামা কাপড়ের দোকান রয়েছে, তেমনি চকলেট, চা পায়ের দোকান রয়েছে। এটা হচ্ছে ওয়েটিং রুম। স্টেশনের পাশেই হচ্ছে এখানে ইঞ্জিন রাখার কিন্তু যে শেড, লোকো শেডগুলো এখানে দেখতে পাচ্ছেন, এখনো ইঞ্জিনগুলো দাঁড়িয়ে রয়েছে, ওপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। একটা ইঞ্জিন সবে এখনই এসে পার্ক করলো। দার্জিলিংয়ে টয় ট্রেনের তথ্য জেনে এবার চলুন যাই জাপানিজ টেম্পল বা পিস পাগোড়া। আমরা জাপানিজ টেম্পল দেখতে এসেছি। দার্জিলিংয়ের একটা খুব ফেমাস জায়গা হচ্ছে, মানে ফেমাস ট্যুরিস্ট স্পট হচ্ছে জাপানিজ টেম্পল, আর সেটাই এক্সপ্লোর করতে, সেখানে দেখতে আমরা আজকে এসেছি। তো চলুন আপনাদেরও নিয়ে যাই আমাদের সঙ্গে জাপানিজ টেম্পল। এই রাস্তাটা মানে এখানে কিন্তু প্রচুর পার্কিং, মানে আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে আপনারা পার্কিং করতে পারবেন, বিশাল বড় একটা পার্কিং এরিয়া। আর এই রাস্তাটা ধরে সোজা হেঁটে উঠে গেলে কিন্তু জাপানিজ টেম্পল। অলরেডি আপনারা কিন্তু জাপানিজ টেম্পলের ওপরটা দেখতে পাচ্ছেন দূরে। এই জাপানিজ টেম্পলটি 1972 সালে নির্মিত হয়েছিল এবং দার্জিলিং থেকে 10 মিনিটের দূরত্বে জলপাহাড়ে এটি অবস্থিত। মন্দিরটির কাঠামো ও গঠন একেবারেই জাপানি আদলে তৈরি। ভেবে দেখুন তো, এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে যখন সবাই একত্রিতভাবে নামমিয়োহ রেঙ্গেকিও জপ করে, তখন সেই স্বর আশেপাশের পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে কি রোমাঞ্চকর অদ্ভুত এক পরিবেশটাই না তৈরি করে। জাপানিজ টেম্পল প্রতিদিন সকাল 4:30 থেকে 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। প্রার্থনার সময় সকাল 4:30 থেকে সকাল 6টা এবং বিকেল 4:30 থেকে 6:30 পর্যন্ত। এই মন্দিরে প্রবেশের কোনো মূল্য লাগে না, সুতরাং যারা উপাসনার স্থান খুঁজছেন তাদের জন্য এটি একদম অ্যাপ্রোপ্রিয়েট। জাপানিজ টেম্পলের সঙ্গেই রয়েছে পিস পাগোড়া। এই সুন্দর সাদা ভবনটিতে ভগবান বুদ্ধের
4টি মূর্তি রয়েছে, যার প্রতিটি মূর্তি বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ের প্রতীক। আপনারা এখানে পাগোড়ার চারপাশে ঘুরে বেড়াতে পারবেন এবং এই জায়গাটার শান্তি উপভোগ করতে পারবেন। আজকে জাপানিজ টেম্পল দর্শন আমাদের শেষ, আর দিনও প্রচণ্ড ভালো হয়ে গেছে। সকালে অ্যাকচুয়ালি একটুখানি বৃষ্টি আমেজ ছিল, তো ভেবেছিলাম হয়তো দিন এত ভালো থাকবে না, কিন্তু এখন দেখুন এখানে এসে মানে রোদ একদম চারিদিক, এত সুন্দরভাবে আমরা মানে ঘুরতে পারলাম, দেখতে পারলাম, আর আশা করি আপনাদেরও ভালোভাবে দেখাতে পারলাম জাপানিজ টেম্পল। যদি আসবেন তাহলে অবশ্যই, যদি দার্জিলিং আসেন তাহলে অবশ্যই একবার কিন্তু জাপানিজ টেম্পল ঘুরে যেতে পারেন। আর মানে আপনাদের যে ট্যুর প্ল্যান তার মধ্যে কিন্তু জাপানিজ টেম্পলটা অবশ্যই রাখবেন। পিস পাগোড়া ঘুরে এবার চলুন যাই বাতাসিয়া লুপ ঘুরতে। বাতাসিয়া লুপের প্রবেশ মূল্য হচ্ছে প্রতিজন পিছু 50 টাকা। যদি আপনারা টয় ট্রেনে যাত্রা করেন তাহলে অবশ্যই এই বাতাসিয়া লুপ কিন্তু পথে পড়বে। এখানে টয় ট্রেনটার লাইন এক প্রান্ত দিয়ে ঢুকে পুরো উদ্যানটাকে গোল করে ঘুরে আরেক প্রান্ত দিয়ে বেরিয়ে যায়। আর দিন পরিষ্কার থাকলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও পরিষ্কার দেখতে পাওয়া যায় এবং পুরো দার্জিলিং শহরটার একটা প্যানোরামিক ভিউও পাওয়া যায়। এই উদ্যানটি 2250 মিটার উচ্চতায় অবস্থিত। বাতাসিয়া লুপের ঠিক মাঝে রয়েছে একটা ওয়ার মেমোরিয়াল। বীর গোর্খা সৈনিকদের স্মরণে এই মেমোরিয়াল তৈরি। পুরো উদ্যানটা জুড়েই প্রচুর বসার জায়গাও রয়েছে অনেক সুভেনিয়ার দোকান। এক জায়গায় চোখে পড়ল 50 টাকায় দূরবীন দিয়ে দার্জিলিং শহর আর কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যবস্থাও রাখা হয়েছে। নেপালি ট্র্যাডিশনাল জামা পরে আপনারা ছবিও তুলতে পারবেন এখানে। এই সমস্ত পোশাকগুলোর ভাড়া 50 টাকা করে। বাতাসিয়া লুপ কিন্তু প্রতিদিন সকাল 6টা থেকে 5টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। এত অপূর্ব আজকে দিন, এত সানি, এত ব্রাইট, আর পেছনে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা একদম জল করছে। মানে এত সুন্দর কিন্তু আমি এক্সপেক্ট করিনি। 2-3 দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছিল, কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো দেখতে পাবো না আলটিমেটলি কাঞ্চনজঙ্ঘা, কিন্তু দেখুন পেছনে। আর পুরো বাতাসিয়া লুপটা ঘুরেও আপনাদের দেখালাম। এবার বেরিয়ে যাব হচ্ছে আমরা লেবং। চলুন তাহলে। লেবং যাওয়ার রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর, আর যদি ভোর যাওয়া যায় তাহলে তো কথাই নেই। লেবং যাওয়ার পথে পড়ল লেবং ভিউ পয়েন্ট। দিন পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু অপূর্ব পাওয়া যায়। দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা জ্বলজ্বল করছে। আর হ্যাঁ, এখানে এলে কিন্তু এখানকার চা খেতে আর চা বাগানে ঘুরতে একেবারেই ভুলবেন না। মন ভরে এই অপরূপ দৃশ্য দেখার পর গেলাম লেবং গ্রাউন্ড দেখতে। যেতে যেতে চলে এলাম আমরা লেবং গ্রাউন্ড। সামনে দেখতে পাচ্ছেন মস্ত স্টেডিয়াম, আর তার পেছনেই কিন্তু লেবং গ্রাউন্ড। এই স্টেডিয়ামটার নাম কিন্তু গোর্খা স্টেডিয়াম। দেখুন এখানে বড় বড় করে লেখা রয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, আর নিচে লেখা রয়েছে গোর্খা স্টেডিয়াম লেবং দার্জিলিং। আগের ভিডিওতে দার্জিলিং চৌরাস্তা থেকে লেবং গ্রাউন্ড দেখিয়েছিলাম। আজ এখানে এসেই পড়লাম। দার্জিলিংয়ের অনেক ইম্পর্ট্যান্ট ইভেন্টস কিন্তু এই গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচ যেমন হয়, তেমনি স্বাধীনতা দিবসের কুচকাওয়াজও কিন্তু এখানেই আয়োজন করা হয়। এখান থেকেও কিন্তু দার্জিলিংয়ের চৌরাস্তা খানিকটা দেখা যায়। সেদিন এই মস্ত স্টেডিয়াম পরিষ্কারের কাজ চলছিল। আসলে প্রচুর মানুষ সমাবেত হয়েছিলেন এখানে, আর তাই স্টেডিয়ামের এই দশা। কিন্তু সবথেকে ভালো বিষয় কি লাগলো জানেন? স্টেডিয়াম পরিষ্কার করছিল স্কুলের শিক্ষার্থীরা। এখানে দেখলাম স্কুল থেকে এই রকম সাফাই অভিযান প্রায়ই করা হয়। আসলে পরিবেশ পরিচ্ছন্নতার দায়িত্ব তো আমাদের সকলেরই। যাই হোক, ঘোরাঘুরির পর খুবই ক্লান্ত লাগছে। ভিডিওটা এবার শেষ করার পালা। তবে শেষ করার আগে চলুন গ্লেনারিস থেকে একটু কফি খেয়ে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করি। তাহলে চলুন, আবার দেখা হবে দার্জিলিংয়ের আরেকটা পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর নেক্সট আপনারা কি দেখতে চান। ভালো থাকবেন, নমস্কার।